হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো পদাতিক সিনেমাটাকে নিয়ে, যেটা হচ্ছে মৃণাল সেনের বায়োপিক, পরিচালনায় সৃজিত মুখার্জি, এবং এই ছবিতে অভিনয় করেছেন মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরী, এবং মৃণাল সেনের ইয়ঙ্গার সাথে দেখা হচ্ছে কোরক সামন্ত। তবে ভিডিওতে আসার আগে, মানে সিনেমার বিষয়ে আসার আগে, সবাইকে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যা চলছে, মানে আমি এখানে ডেফিনেটলি আরজি কর কাণ্ডের কথাই বলছি। তো একটা কথা সবাইকে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে যে 14ই আগস্ট যারা প্রতিবাদে পথে নেমেছে তাদের সবাইকে আমি কুর্নিশ জানাচ্ছি, কিন্তু এখানেই থেমে গেলে হবে না। মানে শুধুমাত্র একটা রাত আমি জাগলাম, প্রোটেস্ট করলাম, প্রতিবাদ করলাম, না, এখানে শেষ না, এটা হচ্ছে শুরু। এটা সবাইকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবারে বিষয়টা হচ্ছে যে প্রতি রাত এরকমভাবে বাড়ি থেকে বেরোনো এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে, আমরা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তো আছি, সেটা পোস্ট লিখে হোক, সেটা কোনো শর্টস ভিডিও বানিয়ে, সেটা কোনো রিলস বানিয়ে হোক। আমি যেমন এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি আর কি, যে এই আমার ভয়েসটাকে তুলে ধরার আর কি। তো তোমরাও তোমাদের মতো করে অবশ্যই মানে এটা এই প্রসেসে চালিয়ে যেতে থাকো, ঠিক আছে? প্রতিনিয়ত কোশ্চেন করতে থাকো যে বিচার ব্যবস্থার কি হলো, মানে দোষীরা কোথায় গেল, ধরা পড়ছে না কেন, এই প্রশ্নগুলো আবার তোমার তুলতে থাকো, এটাই বলার। এবং যতদিন না এর কোনো সঠিক বিচার হচ্ছে, আমি আমার প্রত্যেকটা ভিডিও শুরুতে এবং শেষে আমি কিন্তু এই দাবিটা তুলতে থাকবো। এটা হচ্ছে আমার দিক থেকে আমার স্ট্যান্ড থাকবে। এবারে তোমরা তোমাদের স্ট্যান্ডটা কী হবে সেটা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। যাই হোক, এবার সে সিনেমার বিষয়, পদাতিক, যেটা হচ্ছে মৃণাল সেনের একটা বিখ্যাত সিনেমা, কলকাতা ট্রিলজির অন্তর্গত একটি সিনেমা। বাকি দুটো সিনেমা ছিল হচ্ছে ইন্টারভিউ এবং হচ্ছে একটা কলকাতা 71। এবারে এই ছবিটা দেখবার আগে আমি যে বিষয়গুলো সেটা হচ্ছে যে, প্রথম কথা, এই ছবিটা দেখতে গেলে বিশ্ব সিনেমা সম্বন্ধে সুপরিচিতি থাকতে হবে, এটা হলো প্রথম দিক। এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে যে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে অডিয়েন্সটা শুধুমাত্র বাংলা সিনেমায় দেখে বা শুধুমাত্র বাংলা কাজ দেখে, যারা বিশ্ব সিনেমা সম্বন্ধে জানতে বা শুনতে ইচ্ছুক বা আগ্রহী নয়, বা তারা কোথাও গিয়ে এই যে বিচ্ছিন্ন হয়েছে কোথাও গিয়ে বিশ্ব সিনেমার থেকে আর কি, বা ভারতের অন্যান্য সিনেমাতে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে শুধুমাত্র বাংলা সিনেমা দেখে, এই ছবি তাদের জন্য কিন্তু নয়। এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে, এই ছবিটা দেখতে গেলে মেটা সিনেমা কি সেটা সম্বন্ধে কিন্তু খুব ভালো মতো জানতে হবে, এবং যে সমস্ত সিনেমাতে মেটা সিনেমাটিক অ্যাপ্রোচ দেখানো হয়েছে, কাজ দেখানো হয়েছে, সেটা কিন্তু জানতে হবে। যেমন মৃণাল সেনের সিনেমা ইন্টারভিউ, যেটা ছিল রঞ্জিত মল্লিকের প্রথম সিনেমা। ওই সিনেমাতে রঞ্জিত মল্লিকে যে ফোর্থল ব্রেক করে কথা বলে, সেটা কিন্তু এই ছবির মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে। সেটা বিষয়ে পরে আমি আসছি। আর অবশ্যই মৃণাল সেন সম্বন্ধে কিন্তু ডিটেলে জানতে হবে, কারণ এই ছবির মধ্যে মৃণাল সেনের ছোটো ছোটো খুঁটিনাটি এমন কিছু বিষয় দেখানো হয়েছে যেগুলো না জানলে হঠাৎ করে কিন্তু কানেক্ট করা কিন্তু মুশকিল আছে, ঠিক আছে? সেগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, এবারে যদি আমি আসি এই সিনেমার ট্রিটমেন্ট, সর্বপ্রথম এটা বলবো যে মৃণাল সেন এমন একজন পরিচালক ছিলেন যিনি কোনোদিনও কোনো আপোষ করেননি, কোনো কম্প্রোমাইজ করেননি। এই কারণে তার সাথে কিন্তু প্রডিউসারদের তুমুল ঝামেলা হতো। ঠিক সেই জিনিসটাই এখানে সৃজিত মুখার্জি করেছেন, যে দর্শক সে বিশ্ব সিনেমা থেকে বঞ্চিত হয়ে গেছে না, তার সাথে কতটা পরিচিত, সে মেটা সিনেমা সম্বন্ধে জানে কি জানে না, এইভাবে সে সিনেমাটা বানায়নি। এই সিনেমাটা যে মানুষটাকে নিয়ে তার বায়োপিক যেরকম ট্রিটমেন্ট ডিম্যান্ড করে, তিনি ঠিক সেটাই করেছেন। এবারে কেন আমি মৃণাল সেনের কথাটা বললাম সেটা এবারে আসি। যখন ছবিটা শুরু হচ্ছে দেখবে
আমরা দেখতে পাচ্ছি কোরক সামন্ত সে বাসে উঠছে, ক্যামেরাটা ফলো করছে, এবং বাসে ওঠার পরে ঠিক ইন্টারভিউতে যে শটটা ছিল, যে রঞ্জিত মল্লিক বলছে হ্যাঁ আমি রঞ্জিত মল্লিক, আমি অভিনয় করি, করছি এই ছবিতে, সেটাই কিন্তু কোরক সামন্ত বলছে যে আমি কোরক সামন্ত, আমি ছবিতে কাজ করছি। ছবিতে কিন্তু কোনো ক্রেডিট নেই, কিন্তু হ্যাঁ কোনো ক্রেডিট নেই, কোরক সামন্ত বলছে। এবং তারপরে বলছে যে সৃজিতটা ঠিক আছে তো, সৃজিত বাসে দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ ঠিক আছে, তা বলছে ক্যামেরা থাকে, বলছে যে এবার গল্পে ঢোকা যাক। তখন গল্পে ঢুকেছে, তখন এটা সাদা কালো হয়ে যাচ্ছে। আবার সাদা কালো থেকে তখন মৃণাল সেনকে দেখতে পাচ্ছে আর কি, মানে কোরক সামন্ত দেখেছি মৃণাল সেন হিসাবে আর কি। তারপরে কি হচ্ছে, আবার সেখান থেকে আবার যখন মানে রিয়েলে যখন আসছে আর কি, তখন আমরা আবার দেখছি সেটা কালো হয়ে যাচ্ছে। আবার আমরা অভিনেতা কোরক সামন্তকে দেখতে পাচ্ছি, সে তখন আবার একটা কিছু বলছে আর কি, মানে কোনো একটা ঘটনা প্রসঙ্গে বলছে। আবার কিছুক্ষণ পরে কোরক সামন্ত তো একটা মানে এজ প্লে ইয়ং বয়সটা প্লে করেছে, এবার দেখছি চঞ্চলদিকে, তাকে দেখছি মেট্রো স্টেশনে, তিনি বলছেন আমি কি পারবো করতে, দর্শক তাকিয়ে বলছেন, ঠিক আছে। তারপর সেখান থেকে আবার যে ফেসটা মানে স্টেজটা আর কি চঞ্চলবাবু প্লে করেছেন, তখন আমরা আবার দেখতে পাচ্ছি যে সেখান থেকে আবার ছবিটা সাদা কালো হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এই যে মানে রিল থেকে রিয়াল, এই যে অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলি মেটা সিনেমাটিক অ্যাপ্রোচ, এই বিষয়গুলো না জানলে রিয়েল না তফাৎ কিন্তু করা কিন্তু মানে যাবে না আর কি। এগুলো না বুঝলে না, মানে এগুলো বোঝার জন্যে বিশ্লেষণ সম্বন্ধে জানাটা কিন্তু মানে তার সঙ্গে একটা সংযোগ থাকাটা কিন্তু ভীষণভাবে কিন্তু জরুরি, ঠিক আছে। আচ্ছা, এবং যেটা বলছে ছবির মধ্যে ভীষণ ডিটেলিং রয়েছে এবং প্রপার রিসার্চ রয়েছে। মৃণাল সেন সম্বন্ধে যারা খুব ভালো করে জানে, ভালো করে অবগত, তারা অনেক কিছু জানতে পারবে। যেমন মৃণাল সেন যখন ছবি বানানো শুরু করেন, যেটা প্রথম ছিল রাতভর, উত্তম কুমার সেই ছবিতে ছিলেন, ছবিটা কিন্তু মুখ থুবড়ে পড়েছিল, সে সাকসেসফুল হয়নি। এবং সেই সময় ওনার তো সমস্যা হচ্ছিল হচ্ছে সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক। তো সত্যজিৎ রায়কে বলতে গেলে পথের পাঁচালী তাকে কিন্তু ফিরে তাকাতে হয়নি, এবং সত্যজিৎ যখন বলতে গেলে মানে সাকসেসের মুখ দেখে ফেলেছেন, মৃণাল সেনের শুরুটা কিন্তু অনেকটা দেরি করে হয়। তার জার্নিটা কিন্তু এতটা ইজি কিন্তু ছিল না, সেটা আমরা দেখতে পাই। প্লাস আমরা সবাই জানি যে মৃণাল সেন বা সত্যজিৎ সবাই কিন্তু ভীষণভাবে কমিউনিস্ট ছিলেন। বিশেষত মৃণাল সেন চার্লি চ্যাপলিনের থেকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার ছিলেন, কারণ চ্যাপলিন যে কমিউনিস্ট ছিলেন। হ্যাঁ, চ্যাপলিনের ছবি দেখে আমরা হয়তো প্রচুর হাসতে পারি, আমাদের তিনি হাসেন, সব ঠিক আছে, কিন্তু চ্যাপলিনের ছবি ছিল অ্যাকচুয়ালি কিন্তু তার মধ্যে কিন্তু কমিউনিস্ট মানে ভাবধারা কিন্তু এখানে কিন্তু উঠে কিন্তু আসতো। তার ছবিগুলো উপর লেয়ারে দেখলে কমেডি মনে হলো, সেগুলো আসলে ছিল ট্র্যাজেডি। তো মৃণাল সেন হচ্ছে এরকমই হার্ডিং সিনেমা তিনি কিন্তু বানাতে চাইতেন আর কি। এবং যেটা বলতে হচ্ছে যে এখানে আমি বলি ক্যামেরা কাজের কথা, মৃণাল সেন ঠিক যেভাবে শট নিতেন, তার শর্টিংয়ের স্টাইল যেরকম ছিল, এই ছবিটা সৃজিত মুখার্জি ঠিক সেই রকম শর্টিং নিয়ে ছবিটা কিন্তু বানিয়েছেন। এবং এখানে একটা কথা বসে আছে যে এখানে মৃণাল সেনের প্রচুর সিনেমার দৃশ্য রেফারেন্স আমরা দেখতে পাই, সেটা পদাতিক হোক, সেটা কলকাতা 71 হোক, সেটা ভুবন সোম, আকালের সন্ধানে, আমরা দেখতে পাই সেগুলো একদিন প্রতিদিন এগুলো দেখতে পাচ্ছি, একদিন আসে নাকি দৃশ্য দেখতে পাচ্ছি আর কি, তেমন দেখতে পাচ্ছি আর কি। এবারে এই যে দৃশ্যগুলো দেখাচ্ছে, একটা রিয়েল ফুটেজ দেখাচ্ছে যে সিনেমার ওই দৃশ্যটা মৃণাল সেন তার জীবনের কোন দৃশ্যটাকে মাথায় রেখে তিনি দৃশ্যটাকে কল্পনা করেছিলেন, দৃশ্যটাকে তিনি নির্মাণ করেছিলেন, সেটা দেখতে পাচ্ছি। মানে রিয়েল ফুটেজ দেখাচ্ছে, আবার
ইন্টারকাটে মানে সিনেমার রিল ফুটেজটা দেখাচ্ছে। তো এই যে রিল আর রিয়েলের মধ্যে এই যে সংমিশ্রণ, এই যে সংযোগ স্থাপন, এটাকে দারুণভাবে এখানে করা হয়েছে। মানে এখানেই ছবিটা, এই যে ট্রিটমেন্ট, সেখানে ছবিটা একটা আন্তর্জাতিক ছবি হয়ে যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে যখন মৃণাল সেন যখন ধীতিমানকে নিয়ে আকালের সন্ধান করেছিলেন যখন আর কি, তারকা ধীতিমানকে কী দেখে পছন্দ করছেন? প্রতিদ্বন্দ্বী ছবিতে যে ইন্টারভিউ যে সিকোয়েন্সটা আছে, যেটা একটা কাল, যেটা বিখ্যাত সিকোয়েন্স, ওই সিনটা দেখে তিনি কিন্তু ইন্সপায়ার হয়েছিলেন, যে যে কতটা সাহস, কতটা স্ট্রং, মানে ভয়েসের মধ্যে কতটা পাওয়ার রয়েছে আর কি, সেটা মানে দেখাচ্ছে আর কি। সেটা দেখে তিনি কিন্তু ইন্সপায়ার হয়ে, মানে ইন্সপায়ার বলবো না, মানে মুগ্ধ হয়ে ধীতিমানকে তিনি কাজ করেছেন আকালের সন্ধানেতে। এবং এই যে আকালের সন্ধান সিনেমাটা, এটা হচ্ছে ফিল্ম উইদিন এ ফিল্ম। এবারে এটার মানে ব্যাখ্যা তিনি বলছেন যে তিনি কেন এই আকালের সন্ধানে বানিয়েছেন, এটা বোঝাতে গিয়ে তিনি বলছেন যে মানে তাকে জিজ্ঞেস করেছিল যে যে ইন্ডিয়াতে ফিল্ম উইদিন এ ফিল্ম কেন হয় না, ফিল্ম অ্যাবাউট ফিল্ম উইদিন এ ফিল্ম সেটা কেন হয় না, সিনেমার মধ্যেই সিনেমা এটা কেন হয় না। কারণ আকালের সন্ধানের সিনেমাটার যে বিষয়টা সেটা কিন্তু ডিপ। তারপরে আমরা ইন্টারভিউ দেখতে পাচ্ছি যখন জিজ্ঞেস করা হচ্ছে যে খারিজ নিয়ে, যে আপনি কেন এরকম কোন একটা যে যখন সবচেয়ে রিভিউ যখন আর কি, কেন চর্মা এখন দৃশ্য রাখলেন না, একটা দৃশ্য রয়েছে আর কি, আমি বেশি কিছু বলবো না। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন, ওই যে লাস্টের প্রণাম খোঁজার দৃশ্যটা হচ্ছে, চর্তায় মেরেছি, আপনারা শুনতে পাননি। তো এই যে মানে মানে চর্মার দৃশ্য না রেখে ওই প্রণামটা হচ্ছে একটা চর আসলে, যে অ্যাকচুয়ালি ওরা কী করেছিল, যে অঞ্জনে মমতা তারা কী করেছিল, তারা হচ্ছে পালানকে তারা ঠিকমতো যত্ন করতো না, তারা পালানের সঙ্গে প্রচুর মানে পার্শালিটি করেছিল আর কি, তারা পালানকে রান্নাঘরে শুতে দিত আর কি, এই যে গিল্ড। তো সেটা জানার পরেও কিন্তু তাকে কিন্তু এই অঞ্জন যে ক্যারেক্টার, যে অঞ্জন দত্ত প্লে করেছিল, তাকে কিন্তু পায়ে হাতে প্রণাম করেছিল। ওটাই হচ্ছে থাপ্পড়টা, এই জিনিসটা দারুণ এখানে দেখিয়েছেন ছবির মধ্যে। আমরা এখানে সত্যি দেখতে মানে জিতুকমল ক্ষেত্রে অপরাজিত, এখানে মানিক কাবু করেছে, যেহেতু নাম সত্যি নাম যেহেতু মানিক ছিল আর কি। তো আমার এই ছবির মধ্যে যেটা সবথেকে আমার দারুণ হচ্ছে যে মৃণাল সেন আর সত্যজিতের মধ্যে যে কনভারসেশন, ওনাদের দুজনের মধ্যে কিন্তু একটা কিন্তু ঠান্ডা লড়াই কিন্তু ছিল, এটা সবাই জানে। দুজন ছবি নিয়ে সমালোচনা করতেন, কখনো প্রশংসা করেছেন নাকি, সমালোচনা করতেন, কিন্তু সেই সমালোচনা ছিল কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যে ভালো লাগছে, যেটা আমি জেনে দেখতে পাই যে আমরা হয়তো বললাম যে কোনো সিনেমাতে এরা এই কাজটা, এই জিনিসটা আমার ভালো লাগছে, কেন ভালো লাগছে এটা কিন্তু আমরা বলতে পারি না, আবার কেন ভালো লাগছে না সেটা আমরা বলতে পারি না, আমরা শুধু আমরা প্রতিক্রিয়া দিই, কেন সেটা বলি না। কিন্তু এদের দুজনের মধ্যে যেরকম কনভারসেশন হতো, তাতে কিন্তু ওই কেনটা দারুণ কিন্তু উঠে আসতো। তো এখানে কিছু দারুণ কিছু সংলাপ রয়েছে, দারুণ কিছু ম্যাচের কিছু কনভারসেশন রয়েছে ছবির মধ্যে। আমরা ঋত্বিক ঘটককে দেখতে পাই, এবং সত্যি বলছি মানে অ্যাকচুয়ালি ঋত্বিক ঘটকের লাইফটা তো খুব কষ্ট হয়েছিল, এবং সেটাকে যেভাবে দেখানো হয়েছে, সত্যি বলতে ওনার যে শেষ পরিণতি হয়েছিল, কারণ সত্যজিৎ, মৃণাল এদের সাথে ঋত্বিকের নামও নেওয়া হয়। প্যারালাল সিনেমার তিনজন হচ্ছে পিলার বলা যেতে পারে, বলা যায় না, অবশ্যই বলা যায় আর কি। তো তার যে পরিণতি আমরা সিনেমায় দেখতে, সেটা আমাদেরকে সত্যি কষ্ট দেয়। আচ্ছা, ছবির মধ্যে আমরা ভুবন সোমের দৃশ্য দেখতে পাই। তো ভুবন সোমে সেই ছবিটাতে ন্যাট হিসেবে কাজ করেছে অমিতাভ বচ্চন, সেটাও কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। তো এরকম কিন্তু অনেক কিছু কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে আর কি। এবং যদি আমি এখানে ছবির মধ্যে পারফরমেন্স বলি, সত্যি কথা বলতে কখনোই মনে হলো না যে পর্দাতে আমি
কোরক সামন্ত এবং চঞ্চল চৌধুরী দেখলাম, মনে হলো যেন মানে এখানেও রিয়েল আর রিয়াল যেন মিলেমিশে এক হয়ে গেছে। মনে হলো যেন আমি মৃণাল সেনকেই দেখলাম শুরু থেকে শেষ অবধি। কখনোই মনে হলো না যে যখন আমি মৃণাল সেনকে দেখছি কখনোই মনে হলো না যে আমি কোরক সামন্তকে দেখছি অথবা আমি চঞ্চল চৌধুরীকে দেখছি। এটা কখনোই কিন্তু ফিল কিন্তু হয় না। এবং ছবিটা দেখার সময় আমার বারবার করে মনে হচ্ছিল অনিরুদ্ধ কাশ্যপের সেই কথাটা যে বাংলা সিনেমা ঘাটিয়া, সেটা নিয়ে আলাদা ভিডিও আমি করেছি, ডিটেলস নিয়ে কথা বলেছি আমি সেটা নিয়ে, বাংলা সিনেমা সেকালের একাল নিয়ে। তো আমার মনে হচ্ছিল ব্যাপার করে যে মানে একটা সময় ছিল যখন বাংলা সিনেমা কোথায় ছিল, মানে বাংলা সিনেমা তখন সত্যি তখন কিন্তু মানে এভারেস্টের শিখরেই ছিল। কারণ মানে মৃণাল সেনের ছবি এতবার করে বার্লিন যাচ্ছে, কানসে যাচ্ছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, এত সম্মান তিনি পাচ্ছেন। তো সেখানে দাঁড়িয়ে মানে আজকে কোথায় পৌঁছেছি। এবং মৃণাল সেনের কথা বলতে চাচ্ছি যে যেটা ছবির শুরুতে শর্টে কোরক সামন্ত বলে যে মৃণাল সেন কখনোই কিন্তু নস্টালজিয়া পছন্দ করতেন না। ঠিক আছে, তিনি সবসময় রিয়ালিটিতে বর্তমানে বিশ্বাস করতেন বা ভবিষ্যতে বিশ্বাস করতেন। তিনি কখনই অতীত নস্টালজিয়া অতীতে কী কিছু বিশ্বাস করতেন না। তো সিনেমাটা সেরকম কিছু হয়ে যাবে না। তো সত্যি কথা বলছি, যখন সিনেমাটা শেষ হয় সেই সিনেমাটা কিন্তু সত্যি কিন্তু সেটা কিন্তু হয় না যে শুধুমাত্র নস্টালজিক ভ্যালুকে এনক্যাশ করে ছবি বানানো, সেটা কিন্তু কখনোই কিন্তু হয় না। বা অপরাজিতার পরে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে যে ছবি আসলো অতি উত্তম, সেটা যদি সেটা দেখিনি, তবে সেখানে শাশ্বত লুকস আমার একদমই পছন্দনীয়। উত্তম কুমার হিসাবে মানে সত্যি ওটা অচেনা অচেনা ছবিটা নাম ছিল, অত্যন্ত মন্দ ছবি আর কি। সেটা কখনোই মনে হয় না আর কি ওই ছবিটা আর কি অচেনা, এই অচেনা উত্তম, সেটা সত্যি মানে একদমই অচেনা উত্তমই ছিল আর কি। ঠিক আছে, তো সেটা আমার একদমই পছন্দ মানে হয়নি লুকসটাকে, ছবিটা আমি দেখিও নি আমি আর কি। এবং ছবির কাস্টিং আমার খুবই মানে মিসকাস্টিং বলে মনে হয়েছিল আর কি। তো সব মিলে এটাই বলবো যে এই ছবিটা এটা হচ্ছে সিনেমার থেকে আরও বেশি কিছু, মানে এই ছবিটা দেখে না মানে একটা দারুণ কিছু দেখলাম আর হেভি হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, এটা কিন্তু ফিল হয় না। আচ্ছা, এখানে আলাদা বলতে কিন্তু মনামিকা কিন্তু গীতা সেনের চরিত্রে খুব দারুণ কাজ করেছে, তার ওনার কাছে কিন্তু দেখবার মতো আর কি। তো এটাই বলবো যে ছবিটা দেখে মানে ওরকমভাবে কিন্তু ভালো লাগা, ওরকম কোনো অনুভূতি হয় না। এটা আমাদেরকে একটা ঘোরের মধ্যে, এটা একটা মানে অনুভূতি। যেহেতু অপরাজিত এবং এই ছবিটা সেম প্রোডাকশন থেকে ফ্রেন্ডস কমিউনিকেশন, তো আমাদেরকে না সেই অনুভূতিটা কিন্তু দেয়। আমার নেগেটিভ সেরকম কিছু লাগে না, তবে আমি একটা কথা এখানেই বলবো, যেটা এটা সমালোচনা না, এটা অ্যাকচুয়ালি মানে আমার অভিযোগ বলা যেতে পারে আর কি, এটা সমালোচনা না। সেটা হচ্ছে যে আমরা এখানে নীলকে দেখতে পাই, মানে সুজন মুখার্জি দেখতে পাই অঞ্জন দত্ত হিসাবে, বাট সেখানে তাকে কোথাও গিয়ে আমার পার্সোনালি একটু মিসকাস্টিং বলে মনে হলো। মানে শাওন যেভাবে প্লে করেছে চালচিত্র এখন ছবিটাতে, মানে সেই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু নীল ভালো করে চেষ্টা করেছে, ভালো করেছে, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে আসেনি আর কি। মানে শুধুমাত্র তো সিগারেট ধরালে তো অঞ্জন দত্ত হওয়া যায় না, মানে অঞ্জন দত্তের একটা নিজস্ব স্টাইলের প্রেজেন্স আছে একটা আর কি। আচ্ছা, এখানে একটা বলে হচ্ছে যে চালচিত্র এখন যে ছবিটা এসছে সেটা হচ্ছে মৃণাল সেনের জীবনের একটা পার্ট নেই। সেটা হচ্ছে যে যখন মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্ত কাজ করতে এসছিল সেই সময়ের ঘটনা নিয়ে, বা অঞ্জন মৃণাল সেনের কি সম্পর্ক ইকুয়েশন ছিল সেটা নিয়ে ছিল চালচিত্র এখন সিনেমাটা। এই ছবিটা যে মৃণাল সেনের পুরো সারা জীবনের জার্নিটাকে নিয়ে সিনেমাটা। ঠিক আছে, এটা একটু ক্ল্যারিফাই করে দিলাম, কারণ একে তুলনা করতে পারে যে কদিন আগে চালচিত্র দেখে যে এই ছবিটা কেন দেখবো আর কি। আচ্ছা, এটা গেলে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ছবিটার মধ্যে আমরা অমিতাভ বচ্চন দেখতে পেলাম, মানে অমিতাভ বচ্চন মানে তার চরিত্রে যে অভিনয় করেছে তাকে দেখতে পেলাম আগে, মানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টার দেখতে পেলাম। কারণ অমিতাভ বচ্চন ভুবন সময়ে ভয়েস দিয়েছিল, এই ন্যারেট করেছে আর কি, ন্যারেটার ছিল আর কি। তো যে ছিল অভিনয় সে কিন্তু তার ভয়েসটা কিন্তু বেশ ভালোই। কিন্তু যে যে বিখ্যাত যে কথাটা যে আমি বাংলা জানি, আমি কলকাতার ছেলে, এই যে কলকাতা থাকে, এই যে বলেছিলাম অমিতাভ বচ্চন মৃণাল সেনকে,
এটা কিন্তু ছেলেটাই দারুণভাবে কিন্তু পুট করেছে। কিন্তু যেটা মনে হচ্ছে যে মৃণাল সেনের হাত ধরেই তো উঠে এসেছিল রঞ্জিত মল্লিকার হচ্ছে মিঠুন চক্রবর্তী আর মমতা শঙ্কর। এবার রঞ্জিত মল্লিকের দৃশ্য দেখানো হয়েছে ইন্টারভিউতে, যে ওই যে ফোরতল বের করে যে কথা বলা ইন্টারভিউ দৃশ্য ট্রামের মধ্যে আর কি, ওইটা বা লাস্টে যখন ইন্টারভিউ দিতে যায় ধুতি পাঞ্জাবি পরে ওই যে ইয়েটা আর কি, তো ওগুলো দেখেছে। কিন্তু মানে আলাদা করে যদি কাউকে দেখাতো বা যদি মিঠুনকে দেখানো হতো বা যদি মৃগের যে কোনো শট দেখানো হতো, তাহলে সেটা আমার আরও বেশি ভালো লাগতো। কারণ ওই কাজটা দেখেছি তো, ওই জন্যে মানে আমি চাইছিলাম ওই কাজটা যেন দেখানো হয় আর কি। এটা আমার একটু কোথাও গিয়ে মনে হলো আর কি, যে অমিতাভ বচ্চনকে যখন দেখানো হলো তখন মিঠুন চক্রবর্তীকে এবং রঞ্জিত মল্লিককে ডেফিনেটলি দেখানো উচিত ছিল আর কি, মানে সিনেমায় দেখেছে আর কি। এবং মৃগারের শট দেখাতে পারতো আর কি, ঘিনুয়া যে ক্যারেক্টার রেখেছে মিঠুন চক্রবর্তী, এটা দেখাতে পারতো আর কি। তো যাই হোক, তো এটুকুই বলার ছিল পদাতিক এই সিনেমাটাকে নিয়ে, যেটা দেখে মানে কি বলবো আমি, মানে এটাই বলবো যে একটা আন্তর্জাতিক মানে কাজ হয়েছে, এটাই বলবো। আলাদা করে ভালো লাগা খারাপ লাগা অনুভূতি হয় না, শুধু আমাদেরকে ভাবায়, মুগ্ধ করে, এটাই বলার। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ ঠিক না, এটা অ্যাকচুয়ালি আলোচনা আর কি এই ছবিটাকে ঘিরে, পদাতিক ছবিটাকে নিয়ে। যারা পদাতিক এখনও দেখোনি অবশ্যই দেখো। তবে এটাও বলবো যে ছবিটা কিন্তু সবার জন্য নয়, বিশ্ব সিনেমার সঙ্গে পরিচিতি থাকতে হবে, মেটা সিনেমা সম্বন্ধে জানতে হবে, এবং অবশ্যই মৃণাল সেন সম্বন্ধে খুব ভালো করে জেনে তার কাজ দেখা থাকতে হবে অনেক। সেইটা যদি তোমাদের থাকে তবে সিনেমাটা অবশ্যই দেখতে যাও। না হলে এটাই বলবো যে আগে ওনার সম্বন্ধে ডিটেলে স্টাডি করো, ওনার কাজ আগে দেখো, বাড়িতে বসে ভালো করে কাজ দেখো। ওনার কাজ হইচইতে, অ্যামাজন প্রাইমে, ইউটিউবে অ্যাভেলেবল আছে। ওনার ইন্টারভিউস দেখো, ওনার সঙ্গে ভালো করে স্টাডি করো, তারপরে ছবিটা দেখার কথা চিন্তা করো। তো এই ছিল আমার ওভারঅল মতামত, আলোচনা পদাতিক সিনেমাটাকে নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখানে দেবে, সেখান থেকে ফ্রেন্ড হতে। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট, দেখা যাবে টিল দেন, টাটা। আর সবার শেষে আবারও বলবো যে থেমে গেলে হবে না, প্রতিবাদ চালিয়ে যেতে হবে, কোশ্চেন করে যেতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।